ফারাজ সাহেব, আপনার জন্য পাত্রী শুধু লন্ডন থেকে আসছে, আর আপনি কিনা নিজের রুমে চৌকাট পেরোলেন না। বিয়ে করার ইচ্ছেটা কি আর নেই নাকি? মেসেঞ্জারের শব্দ পেতে ইনবক্সে চলে যায় ফারাজ। মেসেজের উপরে চোখ বুলিয়ে মৃদু মৃদু হাসতে থাকে। ফারাজকে মৃদু হাসতে দেখে সহকারী একটা ডাক্তার বলল, হাসছেন কেন ফারাজ সাহেব? বেলার পাঠানো টেক্সটে লাভ ইমোজি প্রেরণ করে বিনা উত্তরে ফোনটা উল্টে করে টেবিলের উপর রেখে নিজের দু হাত গালে ঠেকিয়ে বলল, আমার হবু বউজান এসে গিয়েছে। সে বোধহয় নতুন সিমও নিয়ে নিয়েছে। এখনই কল আসবে, তবে তার আগেই আমাকে বের হয়ে যেতে হবে। আপনি সবটা একটু খেয়াল রাখবেন প্লিজ। এখন আমার বের হতেই হবে। নিজের কেবিন থেকে মুহূর্তে বেরিয়ে যায় ফারাজ। গাড়ি নিয়ে সোজা একটা ফুলের দোকানের সামনে গিয়ে থেমে যায়। বেছে বেছে টকটকে লাল রঙের কিছু গোলাপ দিয়ে একটা বড় সড়ো বুকেট বানিয়ে নিল। পূর্বেই ঠিক করা নির্দিষ্ট একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় ফারাজ। সন্ধ্যা হতে শুরু করেছে। অন্ধকার নামায় মানুষের ভিড়ও কমতে শুরু করেছে। ফারাজ গিয়ে একটা বেঞ্চিতে বসে। ফোনটা চেক করে বুঝতে পারে বেলা অনলাইনে নেই। কোন নাম্বার থেকে এখনও কল আসেনি। সময় কেটে গিয়েছে বেশ কিছুটা। ফারাজ বারবার সময় দেখছে, না কোনো কিছু ঠিক লাগছে না। পুনরায় মেসেঞ্জারে প্রবেশ করে ফারাজ। মেসেজ পাঠায়, আপনি কোথায় আছেন? আর কত অপেক্ষা করব? ফুল যে শুকিয়ে যাচ্ছে, সাথে আমার হৃদয়েরও বেহাল দশা। কোনো উত্তর আসেনি ওপাশ থেকে। ফারাজ একবার দাঁড়িয়ে এদিক ওদিক পায়চারি করছে, আবার এসে বসছে। অস্থির লাগছে তার। চিন্তা হচ্ছে বেলাকে নিয়ে। বাড়ির কেউ জানে না আজ বেলা দেশে ফিরেছে। সবাইকে সারপ্রাইজ দেওয়ার ইন্টেনশন থেকে বেলাই কাজটা করেছে। সময় চলে যাচ্ছে কিন্তু বেলা দেখা নেই। এয়ারপোর্ট থেকে সোজা এই জায়গায় দুজনে দেখা করার কথা ছিল। বেলার আসতে এত সময় লাগার তো কথা না। ফারাজার মাথায় একটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে, বেলার কোনো বিপদ হলো না তো? বেশ্যাবাড়ির সামনে দাঁড়িয়ে চারজন বেটা লোকের সাথে পোস্টি নষ্টি করছিলি, আর এখন বলতেছিস তুই এই এলাকা চিনোস না? মগের মুলক পাইছিস নাকি থানাকে? এই রূপালি, এই বিডিরে লকআপে রাখেন তো, দেখি এর কোনো নাগর এরে নিতে আসে কিনা। শেষের কথাটা পাশে দাঁড়ানো মহিলা কনস্টেবলকে বললেন রাহাত রাব্বি। বেলা চল শক্ত হয়ে যায়। ব্রু আগের তুলনায় আরও বেশ কয়েকটা ভাঁজ পড়ল। দাঁত কিড়মিড়িয়ে বলে উঠল, অভদ্রতা করলে আমি আপনার গায়ের পোশাকের দিকে খেয়াল করব না। ঠাটিয়ে দুগালে দুইটা চড় বসিয়ে দিব বলে দিলাম। আমার আগের রূপে ফিরে আসতে বাধ্য করবেন না। যে মুখ দিয়ে নোংরা নোংরা কথা বের করতেছেন, সে মুখটা ভেঙে গুড়িয়ে দিবে একদম। চেয়ার থেকে উঠে দাঁড়ানো রাহাত রাব্বি টেবিলের উপর থাকা লাঠিটা নিয়ে বেলার সামনে এসে দাঁড়ালো। হাতের উল্টো পাশ দিয়ে ফান খেয়ে লাল হওয়া ঠোঁটটা মুছে ফিসলে হেসে বলল, কি ছিড়বি তুই আমার? তোর মতো বেশ্যা আমি কি ছিড়তে পারবে আমার? ঘণ্টা চুকিতে বিছানা গরম করবেই, আর আমরা বললেই দোষ? বেলা স্থির হয়ে থাকতে পারছে না। এত নোংরা কথা দাঁতে দাঁত চেপে শুনছে। কর্তব্যরত পুলিশের গায়ে হাত তুলে জেল অবধি যেতে পারে ভেবে বেলা কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করলো। জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে সে। স্বাভাবিক হওয়ার বিধায় চেষ্টা যায় না তার। মেয়েকে হাসারও চেষ্টা করলো। বলল, কাউকে একটু বলুন আমার ফোনটা দিতে। আমি কে কী করি সব কিছু জানতে পারবেন। 13 ঘন্টা জার্নি করে আমার শরীর এত কিছু নিতে পারছে না। প্লিজ আমাকে এই উপকারটুকু করেন। আমার বাড়ি ফিরতে হবে। আমি যে আপনাদের সব কিছু ক্লিয়ারলি বলবো, সেটা সুযোগ আপনারা দিচ্ছেন না। আমি এই এলাকার মানুষ নই, চেনা জানা নেই। রাহাত রাব্বি কুটিল হাসলো। আঙ্গুল দিয়ে খোসা খোসা দাড়িগুলো নাড়তে নাড়তে বলল, আগুন এখনই নিভে গেল? হয়, জ্বলতে দেখে মজাই লাগছিল তো। বেলা কপালে হাত দিয়ে কপাল ঘষতে থাকে। মনে মনে নিজেকে গালি দিতে থাকলো এই ভেবে যে ওই লোকের গাড়িতে কেন উঠতে গেল সে। ওই গাড়িটায় না উঠলে এমন কাণ্ড আর হতো না। গার্ড দেওয়া পুলিশ অফিসারকেও কিছুই বোঝানো যাচ্ছে না। নোংরা কথাগুলো কানে পাচ্ছে বারংবার। কোনো উপায়ন্তর না দেখে সাবধানের সাথে মহিলা কনস্টেবলের পকেট থেকে রিভলভারটা নিয়ে নিল। মেন অফিসারের দিকে তাক করে বলল, আপনার পছানি অনেক শুনলাম, এবার তাড়াতাড়ি ফোন বের করুন, আর আমি যে নাম্বার বলবো সেই নাম্বারে ইমিডিয়েটলি কল দিবেন। আমার কথা না শুনলে এখানে যা কিছু হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আপনার রিভলভার আমার কাছে দিন। থানার সবাইকে বলুন রিভলভার জমা দিতে, না হলে কিন্তু। বেলাকে থামিয়ে দিয়ে রাহাত রাব্বি আমতা আমতা করে বলে উঠল, আপনি রিভলভার নামান। পকেট থেকে নিজের ফোনটা বের করে তাড়াহুড়ো করে ফোনটা আনলক করলো। বাড়িয়ে দিল বেলার দিকে। বেলা উত্তপ্ত গলায় বলে উঠল, নাম্বার তুলুন জলদি, কলটা লাউড স্পিকার করে রাখবেন। রাহাত রাব্বি বেলার বলা নাম্বারটা তুলে কল দিয়ে বেলার দিকে তাকালো। রিং হতে ওপাশের ব্যক্তি কল কেটে দিল সাথে সাথে। রাহাত রাব্বির সুচালু দৃষ্টি ফেলে বলে উঠল বেলা, আবারও কল দিন। বেলার কথা মতো পুনরায় পূর্বের নাম্বারটিতে কল লাগালো। এবার সাথে সাথে কলটা রিসিভ হলো। বাড়ি গলায় পুরুষ কণ্ঠে বলে উঠল, কী সমস্যা, বারবার কল দিচ্ছেন কেন? এপাশ থেকে ঠিক আগের মতোই রিভলভার তাক করে বেলা বলে উঠল, ফারাজ, আমি বেলা।
কোথায় আছেন আপনি? ওপাশ থেকে ফারাজ চকিতে বলে উঠল, কোথায় আপনি? আমি সন্ধ্যার আগে থেকে আপনার ফোনের অপেক্ষা বসে আছি। আমি ওই জায়গাতেই আছি বসে, কিন্তু আপনি কোথায়? আমি আপনাকে একটা ঠিকানাতে বলছি, এখানে আসতে খুব বেশি সময় লাগবে না। আপনি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে আসুন। বেলা ঠিকানা বলেই কলটা কাটল। রিভলভার মহিলা কনস্টেবলের হাতে ফিরিয়ে দিয়ে রাহাত রাব্বির দিকে গম্ভীর মুখে বলল, মানুষকে বলার সুযোগ দিতে শিখুন। গায়ে একটা সরকারি পোশাক জড়িয়ে আছেন বলে সাধারণ মানুষ বাকশক্তি কেড়ে নেবেন না। আমি ভদ্র ফ্যামিলির মেয়ে। আমি যদি আপনার কথা মতো দুশ্চরিত্রা হতাম, শরীর দিয়ে টাকা উপার্জন করতে হতো, তাহলে বড় ভাইয়ের লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরতাম না। আমার ব্যাগগুলোতে তো আমার হাত লাগাতেই দিচ্ছিলেন না। আমার ব্যক্তিগত মোবাইলটাও কেড়ে নিজের কাছে রেখে দিয়েছেন। না হলে আমি দেখিয়ে দিতাম আমি কে। এই পোশাক পাল্টে অন্য পোশাকে আসুন, কেউ আপনাকে দামই দিবে না। আপনার পোশাককে আমি সম্মান করি বিদায় দুটো থাপ্পড় গালে পড়েনি। না হলে বুঝতেন ওয়াজিহা কী জিনিস। টানা 4 বছর বিদেশে নিজেকে একা সামলেছি। প্রতিকূলে নিজেই নিজের সঙ্গ দিয়েছি। বাহিরের দেশের পুলিশদের থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। আপনাদের মতো অমানুষ নয় তারা। কথাগুলো বলেই বেলা একটা চেয়ার টেনে বসল। ভদ্রলোকের মুখে একটা কথাও নেই। থানার পরিবেশ কিছুক্ষণ আগে যে ব্যক্তির নোংরা নোংরা শব্দে গরম হয়ে উঠেছিল, সে ব্যক্তি এখন নিঃসুপ। কথাগুলো বলে বেলা খেয়াল করলো সবগুলো মুখ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। জবাবের আশায় অফিসারের দিকে তাকিয়েও কোনো লাভ হলো না। বাহিরে গাড়ি থামার শব্দে বেলার মুখ আলোকিত হয়। কেটে গিয়েছিল বেশ কিছুক্ষণ। অপেক্ষারত সময়টা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। বেলা দরজার দিকে তাকিয়ে থাকে। খটখট আওয়াজ করে সাদা শার্ট পরিহিত শক্তপোক্ত চেহারার মানুষটির থানার মেন কক্ষে প্রবেশ করলো। বেলাকে সামনে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে সবার উপর একবার চোখ বুলিয়ে নিল সে। অফিসার ফারাজকে দেখে দাঁড়িয়ে মৃদু হেসে বলে উঠল, আরে ডাক্তার সাহেব, আপনি? ফারাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে বেলার দিকে অসহায় চোখে তাকালো। কতগুলো বছর পর প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখল সে। সুস্থ স্বাভাবিক দেখে মনটা একটু শান্ত হলো। একটা স্বস্তির শ্বাস টানল সে। মুহূর্তে কয়েক চোখ বন্ধ করে রেখে আবারও উৎসুকভাবে বেলার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। ঠিক আছেন তো আপনি ওয়াজিহা? এখানে এসেছেন কিভাবে? আপনার তো এখানে আসার কথা ছিল না। বেলা এতক্ষণ বিষণ্ণ মনে বসে ফারাজের আসার অপেক্ষা করছিল। ভেবেছিল ফারাজ আসলে উষ্ণ মেজাজে অফিসারকে আরও কয়েকটা ভারী ভারী কথা শুনিয়ে দিবে, কিন্তু হলো তার উল্টো ঘটনা। মেজাজ বিগড়ে যাওয়ার পরিবর্তে আরও বেশি শীতল থেকে শীতলতর হতে শুরু করলো। সম্মোহনী চাহনিতে চেয়ে রয় সে। বেলাকে চুপ থাকতে দেখে ফারাজ তার দিকে নজর ফিরিয়ে অফিসারের দিকে তাকালো। অফিসারকে বলল, কি হয়েছে এখানে? উনি এখানে কেন? রাহাত রাব্বি এবার একটু আমতা আমতা করাই শুরু করলেন। মাথা নিচু করে নিলেন তৎক্ষণাৎ। বলে উঠলেন, আসলে ভাই, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। আমি সত্যটা বুঝতে পারিনি তখন। ফারাজ ব্রু কুঁচকালো। মনে হলো বেলা তার আদরে ভাবটা চাইছে। সব কিছু এক নিঃশ্বাসে উগড়ে দিতে চাইছে। পরক্ষণে বেলার পাশে গিয়ে বসল। গলায় পরম স্নেহ জড়িয়ে বলল, ওয়াজিহা, কি হয়েছে বলুন তো আমাকে। আমি তো এসে গিয়েছি। আপনার জন্য আমি এসেছি। ওয়াজিহা। ফারাজের কথাটায় হৃদয়টা একবার কেঁপে উঠল। বুকটা ভারী হয়ে গেল। একদলা কান্না যেন বুকে থেকে গলা অবধি উতলে উঠল। এতক্ষণ সে শক্ত ছিল, ভীষণ শক্ত। এই পুরুষ তাকে নির্ভরশীল বানিয়ে দিতে চাইছে, দুঃখে দুঃখী হতে বলছে। তার এই প্রশ্নটা যেন বুঝিয়ে দিচ্ছে বেলার জন্য সে আছে। বেলা তো নিজের জন্য নিজেই যথেষ্ট। আল্লাহ তাকে মনোবল দিয়েছে। তবু এই লোকটা তাকে ভরসা দিলে কেন নিজেকে আর 5টা মেয়ের মতো নিজেকে অসহায় লাগে। সত্যি কান্না পাচ্ছে তার। কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করছে, দেখুন না, এই লোকটা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, আমাকে শরীর বিকিয়ে দেওয়ার নারী উপাধি দিয়েছে। এগুলোর কিছুই বলল না বেলা। একটা শ্বাস শুধু প্রলম্বিত করে নিজেকে স্বাভাবিক করলো। আমার কিছুই হয়নি, তবে এতগুলো বছর পর দেশে ফিরে এরকম অবস্থা আমি মোটেও আশা করিনি বলেই উঠে দাঁড়ালো বেলা। রাহাত রাব্বির দিকে ঘৃণা ভরা দৃষ্টি রেখে বলল, আপনার চরিত্র কেমন আমি জানি না, তবে মুখে একটু লাগাম টানুন। আজ না হয় থানা বলে যা ইচ্ছে বলে গেলেন। বাসার এরকম স্ত্রী যদি রাস্তাঘাটে প্রকাশ করেন, তাহলে অন্যান্যরা আমার মতো ভদ্রতা দেখাবে না। গণদোলাই দিয়ে এই পোশাক খুলে রাস্তায় পোশাকহীন কুকুরের মতো করে ছেড়ে দিবে। আপনার জন্য আপনার অবস্থানের সবাইকে থুতু তো দিতে পারছি না, তবে আপনি এভাবে চললে আপনার মুখে থুতু ফুটতে খুব বেশি দেরি হবে না। বেলা থামলো, তবে বেশিক্ষণ থেমে থাকলো না। আবারও বলতে শুরু করলো, আমাকে গত 1 ঘন্টা একটা বাক্য বলতে দেননি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। আমি যে গাড়িটা ভাড়ায় নিয়েছিলাম,
প্রথমে বুঝতেই পারিনি উনি নেশা করেছিলেন, আমাকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল। আমি জানতামও না ওটা কোন জায়গা। আমি ওখানে দাঁড়িয়ে ওনাদের কাছে ডিটেলসে জানতে চাচ্ছিলাম। পুলিশের গাড়ির আওয়াজে সবাই ছুটে পালালো। কিছু বুঝে উঠতে না পেরে আমি আপনাদের কাছে সাহায্য চাইব বলে আমি দাঁড়িয়েছিলাম, আর আপনি কিনা নোংরা একটা অ্যালিগেশন থানায় নিয়ে আসলেন আমাকে। কোনো কথাই তো বলার সুযোগ দিচ্ছিলেন না আমাকে। আপনারা আছেন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, সেটা না করে সবাইকে এক দাঁড়িপাল্লায় মেপে যা তা বলে আত্মায় ভয় ঢুকিয়ে দেন। বেলার কথা শেষ হতেই ফারাজ রাহাত রাব্বির দিকে তাকিয়ে একব্রু উঁচিয়ে বলল, আপনি আসলেই এমন করেছেন? রাহাত রাব্বি মাথা উপর নিচ ঝাঁকায়। জি, ভুল হয়ে গেছে আমার। কড়া গলায় চেঁচিয়ে উঠল ফারাজ। একরাশ ঘৃণা প্রকাশ করে গম্ভীর গলায় বলল, মিথ্যে এলিগেশনে ওনাকে থানায় আনার জন্য, বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য আমি আপনার কি করতে পারি আপনি কি জানেন? রাহাত রাব্বি বারবার ক্ষমা চাইছে। বেশ কিছুক্ষণ তিনজনের মধ্যে কথাবার্তা চলল। বেলা উঠে নিজের ফোন আর ব্যাগগুলো নিতে ফারাজ এগিয়ে এসে লাগেজটা হাত থেকে নিয়ে আগে আগে বেরিয়ে গেল। বেলা যেদিকেও কিছুক্ষণের জন্য দাঁড়ালো। সামনে দাঁড়ানো কনস্টেবলকে উদ্দেশ্য করেই বলল, অন্য রিভলভার নিজের কাছে রাখবেন না। ফারাজ গাড়িতে ড্রাইভিং সিটে বসতেই বেলা এসে ফাঁসে বসল। পিছনের সিট থেকে ফুলগুলো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, ওয়েলকাম টু বাংলাদেশ ওয়াজিহা। বেলা ফুলগুলো নিয়ে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নিল। ফারাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার জন্য আজকের দিনটাই আপনি আর আপনার দেওয়া ফুলগুলো ছাড়া কোনো কিছুই ভালো ছিল না। শুনেন, এই পুলিশগুলো আছে না, এরা যদি গোনাক্ষরেও বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে এরা ভয়টা আরও বাড়িয়ে দেবে। আপনি শুধু একবার গরম হবেন, ওরা ভুলেও আপনার সাথে লাগতে আসবে না। ওরা এমন কিছু হয়ে যায়নি যে তাদেরকে ভয় পেতে হবে। বেলা কথার পৃষ্ঠে আর কোনো কথাই বলল না। গাড়ি চলছে। গাড়ির কাছ দিয়ে বাহিরে তাকিয়ে রাতের শহর দেখছে সে। ফারাজ আর বেলাকে বিরক্ত না করে ড্রাইভ করতে শুরু করে। 8টার দিকে গাড়ি এসে পৌঁছায় ওয়াজের বাসার সামনে। ফারাজ গাড়ি থেকে নামিয়ে বেলাকে আস্তে আস্তে করে ডাকতে থাকে। বেলা ঘুমিয়ে গিয়েছিল চুপচাপ বসে থাকতে থাকতে। ফারাজের ডাকে চমকে উঠে সোজা হয়ে বসলো। চোখ ডলতে ডলতে বলল, চলে এসেছি? হ্যাঁ, আমরা এখন বাসার সামনে। কখন যে চোখ লেগে গিয়েছিল আমি আসলে বুঝতেই পারিনি। ফারাজ মৃদু হেসে বলল, না সমস্যা নেই, জার্নি করেছেন, অনেক ক্লান্ত আপনি, তাই এমন হয়েছে। চলুন, আমি আপনার ব্যাগ আর লাগেজটা এগিয়ে দিচ্ছি। বেলা ফুলের দিকে তাকিয়ে সেটা হাতে নিয়ে ফারাজকে দেখিয়ে বলল, এটার কথা জিজ্ঞেস করলে কি বলবো? ফারাজ স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা। মুচকি হেসে বলল, বলবেন আপনার হবু বর দিয়েছে। বেলা লজ্জায় বাহিরের দিকে তাকালো। দূর, কি যে বলেন না। কি বললাম? বিয়ে করছি না আমরা। থামুন তো একটু। ফারাজ সপ্রশ্ন দৃষ্টিতে বেলার দিকে তাকালো। মৃদু গলায় বলে উঠল, বিয়ে করছেন কবে? আপনাকে বিয়ে করতে না পেরে জীবনের কতগুলো বছর চলে গেল দেখেছেন? আপনি কোনোভাবে বেঁকে বসলে আমাকে কে বিয়ে করবে এখন বলুন তো? বেলা সুরেলা কণ্ঠে হেসে উঠল। সিটে হেলান দিয়ে ফারাজের চোখে নিজের দৃষ্টি নিবদ্ধ করে বলল, ভালোবাসি মশাই। অপেক্ষা যেহেতু করিয়েছি, বিয়ে না করে ছাড়ছি না। আপনিও জানুন আমি কতটা অসহ্যকর। বেলার হাস্যদীপ্ত চোখে চোখ রেখে বলে উঠল, আপনার মুখে ভালোবাসি কথাটা শুনে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। প্রিয় মানুষ আপনি আমার। অসহ্যকর হয়ে ওঠার আগে আমার মৃত্যু হোক। বেলার মুখের হাসি যেন আবার উবে গেল। গম্ভীর স্বরে বলে উঠল, এসব কথা বলতে নেই ফারাজ, আপনি অনেক দিন বাঁচুন। আপনাকে আমার ভালোবাসা বাকি, আমার অপেক্ষাদের মৃত্যু হোক, আপনাকে পাওয়া বাকি। নিজের উদ্দের কথা শেষ করে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে দুজনেই বাড়ির দোতলাসের নির্দিষ্ট একটা ফ্ল্যাটের দিকে ছুটল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আরও কিছু কথা হলো দুজনের। হলো ক্ষণিকের চোখাচোখি। ফ্ল্যাটের সামনে এসে দুজন দাঁড়ালো। ফারাজ কলিং বেল টিপতে যাবে, বেলা তাকে থামিয়ে দিল। ফোনটা বের করে আমার মানুষ নামে সেভ করা নাম্বারটিতে কল লাগালো। রিং হতে ওভার্স থেকে কল রিসিভ হলো। ওভার্স থেকে কিছু বলার আগেই বেলা বলে উঠল, একটু দরজাটা খুলবে? পেটে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল নীরা। কি হচ্ছে ঠাউর করতে না পেরে স্থির হয়ে শুয়ে রইল। হাতটা কোনো পুরুষের সেটা সে বেশ বুঝতে পারছে। হাতটা আবারও পেটে স্পর্শ করলো। আলতো ছোঁয়া দিতে দিতে কাদের কাছে কারো ভারী নিঃশ্বাস টের পেতে এক ঝংকারে উঠে বসলো। পাশের লোকটি অন্ধকারে নীরাকে টেনে নিজের কাছে নিতে চাইলে নীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে রুমে লাইটটা অন করলো। পরিচিত মুখটা দেখে কান্না পেয়ে যায় তার। অস্পষ্ট স্বরে বলল, আপনি এমন নোংরা কাজ কীভাবে করতেছিলেন? বুক কাঁপল না আপনার?
লোকটি আরিফ হাসান, সম্পর্কে নীরার গ্রামের বড় ভাই। বাবা মারা যাওয়ার পর সৎমা যখন জোর করে বয়স্ক এক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তখন এই লোকটি তাকে ওরকম একটা পরিস্থিতি থেকে বাঁচিয়ে শহরে নিয়ে এসেছে চাকরি দিবে বলে। নীরাও কোনো কিছু না ভেবে চলে এসেছিল প্রয়োজনীয় জামা কাপড় আর কাগজপত্র নিয়ে। গ্রামে থেকে শহরে আসা, থাকার জন্য একটা রুম দেওয়া পর্যন্ত সবই ঠিক লেগেছিল তার কাছে। রাতে এমন কিছু ঘটে যাবে তা ভাবতেও পারেনি নীরা। বেশ রাতও হয়নি। গ্রামে সন্ধ্যার পরে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে সবাই। নীরারও সেই অভ্যাস মোতাবেক তাড়াতাড়ি কিছু খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। হালকা ঘুমিয়ে এমন কাণ্ডে আতঙ্কিত সে। নীরার আতঙ্কিত মুখ দেখে বাঁকা হাসল। গাছলুকে বলল, তোমার ইন্টার পাশে চাকরি কেডাই দিবে? শহরে শরীর বেচলে টাকার অভাব নাই, আমার থেকে না হয় শুরু করলাম। নীরার খুবই আশ্চর্য লাগছে লোকটাকে, যাকে এতদিন এত সম্মান করে এসেছে, আর সেইখানে এরকম কথা বলছে। ভাবতেও মনটা সায় দিচ্ছে না। ভিতর থেকে কে যেন বলে উঠছে, তুই স্বপ্ন দেখেছিস, এটা স্বপ্ন। এখনই ঘুম ভেঙে গেলে দেখতে পাবি লোকটা এরকম না। লোকটা নীরার দিকে এগিয়ে আসতে আসতে পিছলে হেসে বলল, আমার সাথে একবার সময় কাটিয়ে দেখো, সব কিছু ভালো লাগবে, টাকাও পাবি, তোর আর খারাপ দিনই থাকবে না। নীরা দেওয়ালের দিকে পিছাতে পিছাতে বয়ার্ত গলায় বলে উঠল, এগোবেন না আপনি, একদম এদিকে আসবেন না। ভালোই ভালোই বলছি, ঘর থেকে বেরিয়ে যান, না হলে খারাপ কিছু করে ফেলবো আমি। গ্রামের মেয়ে বলে কমজোর মনে করবেন না আমার। লোকটা উচ্চস্বরে হেসে ওঠে। নীরার কাছাকাছি এসে মুখ বাঁকিয়ে নীরারকে খপ করে ধরল। আমার খারাপ করবি না তুই, নরম হাড়ের মেয়ে লোক। ফোন স্ক্রিনে আমার মানুষ লেখাটা দেখেই মৃদু হাসলো ফারাজ। কল কাটার পর অপেক্ষা করতে করতে বলল, ভাইয়ের নাম্বার এই নামে সেভ করা? বেলা ফারাজের দিকে একবার দেখে আবারও সামনে তাকালো। স্বাভাবিকভাবেই বলল, ভাইয়া ছাড়া আমার বলতে আর কেউ নেই, মা বাবা কেউ নেই, এটাই মানুষ আছে আমার। আপনি যখন আমার হবেন, তখন আপনি হবেন আমার ব্যক্তিগত মানুষ। ফারাজ কিছুই বলল না। বেলার চিন্তাভাবনা সর্বদাই তাকে মুগ্ধ করে। মেয়েটার যুক্তি এতটাই ধারালো যে কোনো কিছুই তার সামনে টিকতে পারে না। এই আলাদা ধরনের মেয়েটাকে সে অসম্ভব ভালোবাসে, অসম্ভব। খট করে দরজা খোলার আওয়াজ হলো। পাল্লা সরে গেল খানিকটা। ময়ের অনুজ্জ্বল মুখটা বেলাকে দেখা মাত্রই আলোয় পুলকিত হলো। কপালে টানা কয়েকটা বাস পেলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুমি? বেলা কোনো কথা না বলে সোজা গিয়ে মৌকে জড়িয়ে ধরল। ওপাশ থেকে শক্ত করে নিজের সাথে বেলাকে মিশিয়ে নিল মৌ। ফারাজ দুজনকে এভাবে দেখে মুচকি হেসে লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। ওয়াহাজ নিজের ঘরে বসে টিভি দেখছিল। ফারাজের হাতে লাগেজ ব্যাগ দেখে সাহসে বলে উঠল, কি ব্যাপার, এসব কেন? বাড়ি ছেড়ে চলে আসলে নাকি? ফারাজ ওয়াহাজের দিকে এগিয়ে গিয়ে কৌতুকের স্বরে বলে উঠল, আমার হবু বউ এসেছে, বাহিরে গিয়ে দেখুন, ভাবলাম আপনাদের দেখাতে নিয়ে আসি। আম্মা মানবে কি না জানি না, তাই ওকে আপনাদের এখানে রাখবো কয়েকদিন, মৌয়ের সাথেই থাকবে। তৎক্ষণাতে খাট থেকে নেমে দাঁড়ালো ওয়াহাজ। ক্ষিপ্ততা প্রকাশ করলো। ব্রোজোড়া কিঞ্চিত কুঁচকে গেল। দাঁতে দাঁত কিড়মিড়িয়ে বলল, তুমি না বেলাকে পছন্দ করো? আমারই ভুল হয়েছে, বেলার সাথে তোমাকে ভেবেই ভুল করলাম আমি। এত বড় ধোঁকা দিলে তুমি? ফারাজ মুচকি হাসতে থাকে। ফারাজের হাসিটা নিতে পারছে না ওয়াহাজ। অসহ্য লাগছে তার কাছে, গায়ে জ্বালা দড়িয়ে দিচ্ছে যেন। ফারাজের কাঁধে ধাক্কা দিয়ে বাহিরে চলে আসলো সে। দরজার ওপাশে বেলাকে দেখে এক মুহূর্তের জন্যই যেন সে থমকে গেল। মনে মনে নিজেকে প্রশ্ন করছে, ঠিক দেখছে তো সে? আসলেই সামনে কি বেলা দাঁড়িয়ে আছে? কোনো উত্তর মিলল না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখে মুখে আশ্চর্য ছাপ। বেলা ভাইকে দেখে ছুটে এসে সামনে দাঁড়ালো। ভাইয়া বলে আলতো করে জড়িয়ে ধরল ওয়াহাজকে। ওয়াহাজ এক পলকে ফারাজের দিকে তাকিয়ে আছে। কোনো কিছুই তার বোধগম্য হচ্ছে না। বেলা, তার ছোট বোন তার বুকে। মৌ ওয়াহাজের অবস্থা দেখে কান্না মিশ্রিত হাসি হাসে। এগিয়ে এসে ওয়াহাজের দুহাত এক করে দিয়ে মুচকি হেসে বলল, এটা তোমারই বোন, ভূত না। মেয়েটা জড়িয়ে ধরে কান্না করছে, আর তুমি হা করে দাঁড়িয়ে আসো। সজ্ঞানে ফিরে এলো ওয়াহাজ। বোনকে শক্ত করে জড়িয়ে নিল বুকে। তার বোন এটা, একটা মাত্র বোন, যাকে সে জীবনের তাগিদে চারটা বছর দূরে রেখেছিল, চোখের আড়ালে রেখেছিল। ওয়াহাজের বুকে মাথা রেখে বেলা আদুরে গলায় ব্যক্ত করলো, কত মনে পড়েছে তোমাদের জানো? কত মিস করেছি তোমাদের কাছে আসতে, সামনাসামনি দেখতে বুকটা টন টন করছিল। কতগুলো রাত আমি কান্না করে কাটিয়েছি। নির্গুম শোক আমাকে বৃহৎ রাতগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। শুধুমাত্র নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে কত কিছুই না সহ্য করতে হয়েছে আমাকে। বেলার কথাগুলো শুনে শক্তভুক্ত পুরুষের মন গলতে শুরু করে।
চোখের পানি চলে আসায় আবসা আবসা দেখছে ওয়াহাজ। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে বেলার মুখ নিজে দু হাতে তালুতে নেয়। আর কোথাও যেতে হবে না আমার বোনের, এবার থেকে আমাদের দূরত্ব কমলো। দুই ভাই বোনের অনেক কথা চলতে থাকলো। মৌ গিয়ে রাতের জন্য বেলার পছন্দের রান্না করতে রান্নাঘরে চলে যায়। মৌকে রান্নাঘরে যেতে দেখে বেলা সেখান থেকে মৌকে নিয়ে সোজা নিজেদের আড্ডায় নিয়ে বসিয়ে দিল। গম্ভীর মুখে বলল, তুমি এখন রান্না করতে কেন যাচ্ছিলে? আজ কেন রান্না বান্না করতে হবে না? তোমার ভাইয়ের অনেক টাকা, এত টাকা দিয়ে সে কী করবে? ওনাকে বলো খাবার অর্ডার দিতে। কতদিন ঠিক মতো বাঙালি খাবার খাই না। ফারাজ পাশে থেকে মুখ গোমড়া করে বলে উঠল, আমার বউ বাচ্চার জন্য জমাচ্ছি, তার থেকে মিসকিনকে একটু খাওয়ালে কিছুই হবে না। মৌ তার ননদকে বলে দে আমি খাবার অর্ডার দিচ্ছি। বেলা হাতের ফোনটা নামিয়ে রেখে ফারাজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। আমি মিসকিন, বউ পাবেন না বলে দিলাম। ওয়াহাজ ভাইয়ের বোনকে ফেলেই হবে বলে কোনো কথার সম্মুখীন হওয়ার ভয়ে রুম থেকে বেরিয়ে এলো ফারাজ। বেলা কথা মেনে নিয়ে ফারাজও কয়েক ধরনের খাবার অর্ডার করলো। কিছু সময়ের মধ্যে খাবারগুলো চলেও আসলো। ঘণ্টাখানেকের মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ফারাজ বাসায় ফেরার উদ্দেশ্যে বাহিরের দিকে চলে আসে। বেলা ফারাজের পিছু পিছু এলো দরজা আটকে দিতে। ফারাজ বেলার উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকিয়ে মৃদু হাসে। থাকুন, আসি তবে। থানার ঘটনাগুলো কাউকে বলার প্রয়োজন নেই। বেলা সম্মতিসূচক মাথা নাড়ল। সাবধানে যাবেন। কথোপকথন শেষ করে ফারাজ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। গাড়িটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এক মনে গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ করে গাড়ির সামনে কিছু একটার উপস্থিতি বুঝতে পেরে চকিতে ব্রেক কষল। সাথে সাথে বাহির থেকে এক মেয়েলি কণ্ঠে চিৎকার ভেসে এলো। ও বাবা গো বলে চিৎকার দিয়ে কেউ যেন রাস্তায় দপ করে বসে পড়ল। ফারাজ গাড়ির সামনে কারো চিৎকার শুনতেই গাড়ি থেকে নেমে দৌড়ে সেদিকে গেল। রাস্তায় পা ধরে বসে থাকা মেয়েটাকে দেখলে শুকনো ডোক গিলে নেয়। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ঠিক আছেন? মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। এদিক ওদিক তাকিয়ে ব্যথায় নিজেকে সঁপে না দিয়ে চটপট উঠে দাঁড়ালো। হন্তদন্ত চোখে ফারাজের দিকে তাকালো সে। ব্যস্ত গলায় বলে উঠল, আপনার কোনো দোষ নেই, আপনি ঘাবড়াবেন না। আমি আসলে তাড়াহুড়ো করে ওপাশে যাচ্ছিলাম। ফারাজ চকিতে বলে উঠল, আপনি আসলে ঠিক আছেন? আপনার পা দিয়ে রক্ত বের হচ্ছে, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। মেয়েটা চমকে উঠল। তৎক্ষণাতে দাঁড়িয়ে নিজের ব্যাগটা হাতে নিয়ে বলে উঠল, হাসপাতাল? না না, ওখানে আমার যেতে হবে না, আমি ঠিক আছি। আপনার নাম? আপনি কি কোনো বিপদে আছেন? বলতে পারেন চাইলে। আমি নীরা। বলে থামলো কিছুক্ষণের জন্য। তারপর জিহ্বা দিয়ে ঠোঁটটা আবার ভিজিয়ে নিয়ে বলল, হাতের ডান দিকে জাহিন বিলা নামের একটা বাড়ি আছে না, ওখানে আমি এক লোকের হাত কেটে দিয়ে পালিয়েছি। আসলে উনি আমাকে চাকরির কথা বলে গ্রাম থেকে নিয়ে এসেছিল। মিথ্যে বলে এখানে নিয়ে এসে আমাকে খারাপ জায়গায় পাঠাতে চেয়েছিল। আমার সাথে অসভ্যতাও করেছিল, তাই নিজেকে বাঁচাতে আমি ওটা করে ফেলেছি। আপনি আমাকে এখন কি সাহায্য করবেন বলুন তো? ফারাজ উদ্বিগ্ন গলায় বলে উঠল, হাত কেটেছেন মানে? দাঁড়ান এখানে, আমার বন্ধু পুলিশ অফিসার, ওকে কল দিয়ে আসতে বলছি। আপনি ঠিক আছেন তো? নীরা উপর নিচ মাথা নাড়ালো। ভীত সন্ত্রস্ত গলায় বলে উঠল, আমাকে ধরে নিয়ে যাবেন না তো? ফারাজ বন্ধুকে কল দেওয়ার মিনিট 20 মাথায় একটা গাড়ি এসে তাদের গাড়ির সামনে থামলো। গাড়ি থেকে ফারাজের বয়সে একজন উঁচু লম্বা শ্যামবর্ণের পুরুষ বেরিয়ে আসে। ফারাজের সাথে হাত মিলিয়ে বলে উঠল, কোথায় মেয়েটা? ফারাজ নিজের গাড়ির দিকে ইশারা করে নীরাকে দেখালো। গুটিসুটি মেরে পিছনের সিটে বসে আছে সে। ফারাজ ফিরে তাকিয়ে বলল, শোন সাদমান, মেয়েটা খুব ভয় পেয়ে আছে, ধমকে কথা বলিস না। আর ও বাড়িতে ফোর্স পাঠিয়েছিস? কী অবস্থা ওখানে? সাদমান মুখে কাঠিন্য ভাব রেখে বলল, হসপিটালে নেওয়া হয়েছে, হাতের অল্প একটু অংশ কেটেছে। মেয়েটা আত্মরক্ষার জন্য করেছে ওটা। ফারাজ মাথা নিচু করে কিছু ভাবল। পরক্ষণে নিজের ভাবনাটা সাদমানের সামনে উপস্থাপন করতে দেরি করলো না। ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা শোন, মেয়েটা গ্রাম থেকে এসেছে, এখানে কেউ নেই, কি করবি? অচেনা একটা মেয়ে ভাববার বিষয়, কিন্তু মেয়েটা যেহেতু বিপদে পড়েছিল সেটা নিয়েও ভাবতে হবে। মেয়েটাকে ডাক একটু। সে না হয় ডাকলাম, কিন্তু কি করবি? আমি কি ওয়াহাজ ভাইকে জানাবো? ওয়াহাজ ভাই কী করবে? উনি এমনিতে আমার উপর রেগে আছে। আরে ওসব 4 বছর আগের কথা, তুই তো কিছু করিসনি। উপর মহল থেকে বাইকে কাজ করতে দেয়নি, আমি তো যোগাযোগ করতে পারিনি। তুই বল কি করবি? মেয়েটার সাথে কথা বলতে হবে আগে, ডাক ওকে। ফারাজ গাড়ির কাছে গিয়ে গাড়ির জানালায় আঙ্গুলের উল্টো পাশ দিয়ে শব্দ করতে নীরা বাহিরে তাকালো। ফারাজ গাড়ির দরজাটা খুলল। সাদমানকে দেখিয়ে বলল, উনি আপনার সাথে কথা বলতে চাইছে, ভয় নেই, আমার সাথে আসুন। নীরা গাড়ি থেকে নেমে ফারাজের পিছু পিছু সামনে এগিয়ে এলো। সাদমান সেখানেই দাঁড়িয়ে। ফারাজের সাথে অন্ধকার থেকে আলোর দিকে কাউকে আসতে দেখছে সে।
কম উচ্চতার একটা মেয়ে বুকের সাথে মাঝারি আকারের একটা ব্যাগ জড়িয়ে নিয়ে এদিকে আসছে। কাছাকাছি আসতে মুখটা স্পষ্ট দেখতে পেল সাদমান। বয়ার্ত মুখটা নজরে আসলো। মেয়েটা বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। ফারাজের সাথে সাথে সামনে এসে দাঁড়ালো। সাদমানের দিকে তাকাতে মাথাটা বেশ কিছুটা উঁচু করতে হলো তার। অসহায় মুখে বলল, স্যার আমি ওটা করতে চাইনি, হয়ে গেছে, আমাকে প্লিজ ধরে নিয়ে যাবেন না। শেষের কথাটা বলার সময় নীরার গলা ভারী হয়ে আসছিল, কথা বেঁধে বেঁধে যাচ্ছিল। নীরার অবস্থা দেখে সাদমান একটা শ্বাস টানল। স্বাভাবিকভাবেই বলল, আপনি আমাকে ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আপনি যা করেছেন তাতে লোকটার কিছু হয়নি। আপনাকে ধরে নিয়ে যাব কেন? পুলিশ কি শুধু ধরে নিয়ে যায় নাকি? নীরা সাদমানের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ফারাজের দিকে তাকালো। বলল, জানেন, আমাদের গ্রামে যতবার পুলিশ এসেছে ততবারই কাউকে না কাউকে নিয়ে গেছে ধরে। ফারাজ নীরার ভয় কাটাতে মৃদু হাসল। সে বেশ বুঝতে পেরেছে নীরা পুলিশ সম্পর্কে বেশি কিছু জানে না, তাদের মধ্যকার দূরত্ব অনেক। ফারাজ মুখে হাসি রেখেই বলল, আপু, ওরা অপরাধ করেছিল হয়তো, পুলিশ তো সাহায্য করার জন্যই আসে। ও আমার বন্ধু, আপনাকে সাহায্য করার জন্যই এসেছে, ভয় পাওয়ার দরকার নেই। ফারাজ থামতেই সাদমান নীরাকে উদ্দেশ্য করে বলল, আপনি শহরে এলেন কেন ওই লোকের সাথে? অপরিচিত জায়গায় যে এসে পৌঁছালেন, এখন থাকবেন কোথায়? এখানে পরিচিত কারো বাসা আছে? নীরা দুপাশে মাথা নাড়ালো, যার অর্থ এখানে কারো বাসা নেই। সাদমান কিছু একটা ভেবে নীরাকে গাড়িতে গিয়ে বসতে বলল। নীরা অবাধ্য না হয়ে সোজা গিয়ে ফারাজের গাড়িতে বসল। সাদমান ফারাজের সামনাসামনি এসে দাঁড়ায়। নীরাকে আরেকবার দেখে বলল, মেয়েটা অতিরিক্ত সহজ সরল, গ্রাম থেকে এসেছে, শহরের মানুষ মনের পেঁচ বোঝেনি, সব কিছু আসে না। এখন এত রাতে কোথায়? তোর বাসায় নিয়ে যাবি নাকি? ফারাজ সিটকে দূরে সরে গেল। ব্রুকুসকে বলে উঠল, পাগল হয়েছিস তুই? একটা এই বয়সের মেয়েকে আমি বাড়ি নিয়ে যাব? আমার বউ জানলে আমাকে তালাক দিয়ে দিবে। সাদমান কোমরে হাত দিয়ে বিরক্তিতে স্বজাতীয় শব্দ করে তারপর বলল, তোর এখনো বিয়ে হয়নি ভাই? এরকম বয়স মানে কি? তোর বয়স কত? 33, তাই না? আমার কত? আমি তো জুনিয়র, যদিও আমরা বন্ধু, তবেও আমি তো ছোট। আমি ওই মেয়েটার কি ব্যবস্থা করব? আমি বাসায় নিয়ে গেলে মা আমাকে বাড়ি থেকে বের করে দিবে, তার চেয়ে তাও অনেক ছোট আছে। রাখ তো ছোট, আমি বাসায় নিয়ে যেতে পারবো না, কখন কে কী বলে ফেলবে, মানুষের মুখ তো আর আটকানো যায় না। সাদমান কিছু একটা ভাবলো। কিছুক্ষণ চুপ থেকে ফারাজের দিকে তাকালো। ফারাজ ইশারায় কী হয়েছে জানতে চাইলে সাদমান বলে, আচ্ছা, ওয়াহাজ ভাইয়ের বাড়িতে আজকের রাতটা রাখতে পারবে না? আগামীকাল দেখা যাবে কিছু করা যায় কি না। ফারাজও সাদমানের কথাটা ভেবে দেখল, খুব একটা ভুল বলেনি। মেয়েটা বেলার চেয়ে অনেকটা ছোট, এত রাতে কোথায় যাবে? রাতে সহজে হিংস্র থেকেও বেশি হিংস্র হয়ে ওঠে, সেটা কেউ জানে না। হয়তো দেখা গেল আগামীকাল মেয়েটার কোনো খারাপ খবর পেল, তখনই তো নিজেকে দোষী মনে হবে। আচ্ছা, আমি দেখছি, দাঁড়া, বলে পকেট থেকে ফোনটা বের করলো ফারাজ। সাদমানের থেকে কিছুটা দূরে সরে গেল সে। বুকে বিশ্বাস রেখে সে বেলাকে কল দিল। উপাস থেকে তাড়াতাড়ি কলটা রিসিভ হলো। বেশি এলো মেলি কণ্ঠ। বাসায় পৌঁছে গেছেন? ফারাজ নীরার প্রশ্নের উত্তরে বলল না। বাসায় যাননি? অনেকক্ষণ তো হলো বেরিয়েছেন, কোথায় আছেন? আপনাদের বাসা আর আমাদের বাসার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। বেলা জানতে চাইলেও দাঁড়িয়ে আছেন কেন? আসলে একটা বিপদ ঘটে গেছে। শোয়া থেকে তৎক্ষণাতে উঠে বসলো বেলা। অস্থির চিত্তে বলে উঠল, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? ফারাজ মৃদু হেসে বলল, আপনি আমার কথা কেন জানতে চাইছেন? আমি তো বলিনি আমি বিপদে পড়েছি। বেলার অস্থিরতা বেড়ে গেল। ফারাজের কথা জবাব না দিয়ে বলে উঠল, আপনি ঠিক আছেন কি না আগে সেটা বলুন। হ্যাঁ, ঠিক আছি, আমার একটা হেল্প চাই। বেলা চিন্তিত গলায় বলে উঠল, এত রাতে হেল্প? কি হেল্প চাই? এসে বলি। বাসায় আসবেন? আবার কি হয়েছে বলুন তো? আমার তো চিন্তা হচ্ছে, 10 মিনিট লাগবে আসতে। ফোনে বললে বুঝবেন না, এসে না হয় বলি। ফারাজ, চিন্তা হচ্ছে আমার, একটু চিন্তা করুন আমার জন্য। পরপর দুটো গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। উপরের ফ্ল্যাটে গাড়ির শব্দ ফুঁসাতে পায়চারি থেমে গেল বেলার। ঘর থেকে বেরিয়ে বেলকনির দিকে চলে এলো। আকফিস করে দুটো গাড়ি থেমে আসে। দুটো গাড়ি থেকে একে একে 3 জন নামলো। ফারাজ ছাড়া সবাই অচেনা। অচেনা মুখ দেখে বেলা যতটা না ঘাবড়ালো, তার চেয়ে বেশি ঘাবড়ালো ফারাজের গাড়ি থেকে অচেনা মেয়েকে বের হতে দেখে। চট করে মাথায় এলোমেলো কিছু প্রশ্নের উত্থান ঘটল। যেটা বেশি মাথায় ঘুরছে সেটা হলো, কে মেয়েটা? ফারাজ কোনো বিপদের কথা বলছিল। কলিং বেলের আওয়াজ শুনে বেলা দরজা খুলতে গেল না। বুকটা কাঁপছে তার। অন্যরকম কিছু হয়ে যাওয়ার ভয়ে সন্দিহান সে। নিজের রুমের মধ্যে আবার পায়চারি শুরু করলো। খট করে কেউ দরজা ছিটকেনি খুলল। দরজা খোলার সাথে সাথে ওয়াহাজের গলা শুনতে পেল। তার মানে ওয়াহাজ গিয়ে দরজা খুলেছে। গলার স্বর একজন থেকে আবার 2 জন, 3 জনে শোনা যাচ্ছে। মৌ রুম থেকে বেরিয়েছে বুঝতে পেরে বেলাও ধীরে ধীরে রুমের বাহিরে পা রাখলো। ড্রয়িং রুমে বসেছে সবাই। 20-21 বছর বয়সী মেয়েটাকে দেখে বেলা যেন একটু শান্ত হলো।
এত ছোট মেয়েকে নিশ্চয়ই ফারাজের সাথে মেলানো যাবে না। এগিয়ে গেল ওদিকে। মৌ বেলাকে দেখতে পেয়ে ফাঁসে জায়গা করে দিল বসার জন্য। কেউ তখনও আসল কথা শুরু করেনি। ফারাজের পাশে বসা ছেলেটা ওয়াহাজের তাকে অতীত নিয়ে কিছু কথা বলছিল। ওয়াহাজ যখন পুলিশের হয়ে আড়ালে থেকে কাজ করত, তখন সাদমান নতুন চাকরিতে জয়েন করেছিল। তাদের দলেই কাজ করত সে। তারপর উপর মহলে 2 নাম্বারিতে সব কাজ মাঠে মারা যায়। তখন থেকে পুলিশের উপর তীব্র রাগ জন্মে ওয়াহাজের। সেজন্য সাদমানের সাথে একটা ভালো সম্পর্ক থাকলেও পরে আর কোনো যোগাযোগ করে ওঠেনি। দুজনের মধ্যে কথাবার্তা শেষ হলে ওয়াহাজ ফারাজের দিকে তাকালো। ইশারায় নীরাকে দেখিয়ে বলল, মেয়েটার কথা বলো, কি সমস্যা? ফারাজ একবার বেলার দিকে চেয়ে আবারও নীরার দিকে তাকালো। শুকিয়ে যাওয়া গলায় বলল, আমি বাসায় ফিরছিলাম, তখনই উনি গাড়ির সামনে পড়ে। পায়ে চোট লেগেছিল, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। ওনাকে কেউ গ্রাম থেকে নিয়ে এসেছিল জব দেওয়ার কথা বলে। সেই লোক নাকি ওনার সাথে খারাপ আচরণ করেছিল। নিজেকে বাঁচাতে হাতে আঘাত করে পালিয়ে এসেছে। এখানে কেউ তার পরিচিত নেই। একটা বিপদ থেকে বেঁচে ফিরেছে। রাতে আরেকটা বিপদে পড়বে না কে বলতে পারে। তাই ভাবলাম আজকে রাতটা যদি এখানে থাকার ব্যবস্থা করা যায়। ওয়াহাজ নীরার দিকে তাকিয়ে বলল, উনি যা বলল তা কি সত্যি? নীরা উপর নিচ মাথা ঝাঁকালো, যার অর্থ সব সত্যি। সাদমান ফাঁসি থেকে বেলাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপু, আজকে রাতটা ওনাকে এখানে রাখা যাবে না? আমি কালকে ওনাকে নিয়ে যাব। বেলা কী বলবে বুঝতে পারছে না। একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে সাহায্য করা উচিত, কিন্তু কার মনে কী চলে সেটা তো আর বোঝা যায় না। এই শহরে অনেক কিছুই তো ঘটে। মেয়েটাকে বাজিয়ে দেখতে বেলার বেশ গম্ভীর নীরাকে প্রশ্ন করে বলে উঠল, নাম কি তোমার? জি, নীরা। তাৎক্ষণিক প্রশ্ন জবাব দিয়ে বেলার দিকে তাকালো সে। পাশ থেকে মৌ বলে উঠল, বাসায় কে আছে তোমার? মুখটা নিস্তেজ মেরে গেল। মাথা নিচু করে বলল, মা ছোটোবেলায় মারা গেছে, আব্বা কিছুদিন আগে। বাড়িতে সৎ মা আর তার ছেলে মেয়ে। আমাকে বয়স্ক একটা লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আমি বিয়ে করব না জন্য আমার সব জিনিসপত্র নিয়ে শহরে চলে এসেছে। গ্রামের ওই ভাই আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছে। ওনাকে ভালো মানুষ বলেই আমি জানতাম। ফেটে ফেটে যে শয়তানি সেটা আমি বুঝতে পারিনি। নীরাকে থামিয়ে দিয়ে ওয়াহাজ বলে ওঠে, রুম শেয়ার করে থাকতে পারবে তো? আমাদের এখানে আরেকটা ছোট যে রুম আছে ওখানে বেড নেই। আমার বোনের সাথে ফাঁসের ওই রুমে থাকতে হবে। সমস্যা হবে না তো? নীরা দুপাশে মাথা নাড়িয়ে বলল, আপার সমস্যা হবে না তো? বেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, না, আমার কথা ভাবতে হবে না। সাদমান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারাজের পিঠ চাপড়ে বলে উঠল, চল ভাই, তুই যা ভয় পাচ্ছিলি তা হয়নি, সব ভালোভাবে সমাধান হয়ে গেল। ওয়াহাজ উঠে দাঁড়ালো। মৌকে বলল, আমার মাথা ধরেছে একটু, আমি রুমে গেলাম। বেলা, বোন আমার, তুই নীরার একটু খেয়াল রাখিস। সব কথা সকালে হবে। আজ শরীরটা ভালো লাগছে না। শেষ কথাটা বেলাকে বলতেই বেলা উঠে বলল, ঠিক আছে ভাইয়া, ভাবি তুমিও যাও। ওনারা গেলে আমি দরজা আটকে দিচ্ছি। সাদমান এতক্ষণে নীরার দিকে একটু ভালোভাবে দেখল। মেয়েটা এখনও ভয়ে জড়সড় হয়ে বসে আছে। সাদমান সাহস নিয়ে বলল, ভয় নেই এখানে। আপনি নিশ্চিন্তে আজকে রাতটা অন্তত এখানে থাকুন। তারপর আমি দেখছি কি করা যায়। আমি প্রয়োজনে আগামীকাল বিকেলেই চলে আসব, ঠিক আছে? নীরা হ্যাঁসূচক মাথা নাড়ল। সাদমান উঠে দাঁড়ালো, দরজার দিকে চলেও গেল। ফারাজ বেলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসছি, সাবধানে থাকবেন। বেলা মৃদু হেসে বলল, আপনিও সাবধানে যাবেন। আঙ্কেল আন্টিকে আমার সালাম জানাবেন। ফারাজ বেলার চোখে চোখ রেখেই বলল, আপনি এসেছেন শুনলে আম্মা দেরি করতে চাইবে না। আপনি এবার তৈরি তো? বেলা মুচকি হেসে বলল, আসুন এবার। ফারাজ পূর্বের কথা মনে করে বলে উঠল, তখন ভয় পেয়েছিলেন? বেলা মাথা ঝাঁকিয়ে বলল, একটু। আমার সাথে অপরিচিত কোনো মেয়েকে দেখে অবিশ্বাস করেননি তো? আপনাকে অবিশ্বাস করাই যায় না ফারাজ। ফজরের আজানে দনি কানে যেতেই উঠে বসে নীরা। পাশে ঘুমন্ত বেলাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। বেলাকে দেখে খুব একটা সিনিয়র মনে হয় না তার কাছে। রুমে লাইট অন রেখে ঘুমিয়েছিল তারা। গত রাতের ক্লান্তিতে রাতে বিছানায় শরীর রাখতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল সে। আজান শুনে ঘুম ভেঙেছে। প্রতিদিন উঠতে উঠতে অভ্যাস হয়ে গিয়েছে তার। পাশে জোরে কিছু বেজে উঠতে চমকে উঠল নীরা। বেলার ঘুম ভাঙতে দেখে নির্বিকার চিত্তে সেদিকে তাকিয়ে থাকে। বেলা চোখ খুলে নীরাকে দেখে প্রথম পর্যায়ে একটু ভয় পেয়ে যায়। পরবর্তীতেই উঠে বলে নিজেকে সামলে মৃদু হেসে বলল, কখন উঠেছ? অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেছে? আসলে আমি নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রেখেছি। নীরা শান্ত গলায় বলল, অ্যালার্মের আগেই আমি উঠেছি। আমি প্রতিদিন এই সময়ে ঘুম ভেঙে যাই। বেলা সাগ্রহে জানতে চাইল, নামাজের জন্য? আপনাদের বাসায় কোথায় কি আছে আমি তো জানি না। আপনাকে ডাকতেও আমি সাহস পাচ্ছিলাম না। তখনই অ্যালার্মটা বেজে উঠল। বেলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। খোলা চুল বাঁধতে বাঁধতে বলল, চলো ফ্রেশ হয়ে ওজু করে নাও। আমার ব্যাগে নতুন ব্রাশ আছে, আমি তোমাকে ওটা দিচ্ছি, অপেক্ষা করো।
বেলা নিজের ব্যাগ থেকে একটা ব্রাশ বের করে নীরার হাতে ধরিয়ে দিল। বলল, বাহিরে গিয়ে বাম পাশে দেখো বেসিন, ওখানে ফ্রেশ হয়ে অজু করে নাও, মাথার মাসে পর্যন্ত ওখানেই করো, আর রুমে এসে ওয়াশরুমে গিয়ে পা ধুয়ে নিও। আমি ততক্ষণে জায়নামাজ আর খিমার গুছিয়ে রাখছি। বেলার ব্যবহারে সন্তুষ্ট হলো নীরা। বেলার মুখের দিকে চেয়ে থেকে বলল, আপনি না খুব ভালো। ওয়াহাজ সকালে নাস্তা শেষ করে অফিসে চলে গিয়েছে। বাসায় 3 জনের পরিচয়ের পর আড্ডা ভীষণ জমে উঠেছে। নীরা মিশুক প্রকৃতির। বেলা আর ময়ের সাথে ভাব জমিয়ে নিতে বেশি একটা সময় লাগেনি তার। দুপুরে মৌ আর বেলা রান্না করছিল। নীরা তাদের সাথে থেকেই নিজের অতীত নিয়ে কথা বলছিল। 3 জনের আড্ডা বেশ জমে উঠেছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ চুলার আঁচ কমিয়ে হাতটা মুছে নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো ফাহমিদা বেগম কল দিয়েছেন। হাসি মুখে কলটা রিসিভ করলো সে। হ্যালো মা। ওপাশ থেকে ফাহমিদা বেগম গলার স্বর নরম করে বললেন, বেলা এসেছে শুনলাম, কোথায় সে? দেশে এলো আর একটা বার জানালা না পর্যন্ত? মৌ বেলা দিকে তাকিয়ে হেসে বলল, উনি কাউকেই জানিয়ে আসেননি, কাল বাসায় ছিলাম। ওয়াহাজের ফোন আমার হাতেই ছিল। ফোনটা বেজে ওঠায় রিসিভ করলাম আর দেখি বেলা বলছে দরজা খুলতে। ব্যাস, দরজা খুলে দেখি সে। ফাহমিদা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, বেলা কি ফারাজকে পছন্দ করে? ও বলছিল বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তুই আগে বেলার সাথে কথা বলে দেখলে ভালো হতো না? আমার আর তোর বাবার দিক থেকে কোনো সমস্যা নেই, বেলাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করিস। মৌ সাথে সাথে অট্টহাসিতে পেটে পড়ল। ব্রুকুসকে তাকালো মৌর দিকে। বেলা ওদিকে নীরা দুজনের মুখের দিকে বারবার তাকাচ্ছে। কিছু বুঝতে পারছে না সে। সে শুধু জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইল। ওদিকে কলিং বেলের আওয়াজ হতেই চমকে উঠল নীরা। এসবে তার অভ্যেস একেবারেই নেই। বেলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, এ সময় আবার কে এলো? ভাইয়ের আসতে তো অনেক দেরি। বেলা দরজা খুলতে বাহিরের দিকে যাবে, তখনই নীরা বলে উঠল, আপু আমি দরজা খুলে দেই? বেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওড়নাটা টেনে মাথার উপর থেকে কপাল পর্যন্ত নিয়ে এগিয়ে চলল দরজার দিকে। দরজার কাছে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে দাতস্থ করে নিল। দরজা ছিটকিনি খুলে ওপাশে সাদমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসল। সালাম দিয়ে সাদমানের মাথা নিচু করে বলল, আপনি এখন বিকেলে আসবেন বলেছিলেন? সাদমান নীরার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আমার সাথে আপনাকে একটু যেতে হবে। নীরা সংকোচের সাথে জানাতে চাইল, কেন? কে এসেছে? নীরা। ভিতর থেকে ডাক আসতে নীরা সাদমানকে ভিতরে প্রবেশ করতে বলে ভিতরের দিকে চলে এলো সে। রান্নাঘরের সামনে এসে বেলাকে বলল, আপু সাদমান সাহেব এসেছেন। রান্নাঘর থেকে মৌ আর বেলা বেরিয়ে এলো। সাদমানকে দেখে বসতে বলল বেলা। মৌ চাপা হেসে জিজ্ঞেস করলো, আপনি বসুন, আমি 1 কাপ চা নিয়ে আসছি। সাদমান খাবে না বলল। মৌ সাদমানের কথা না শুনে সোজা রান্নাঘরে চলে গেল। বেলা নীরার পাশে গিয়ে দাঁড়িয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া এখন আসলেন যে, বসুন না প্লিজ। সাদমান পাশের সোফায় বসতে বসতে নীরার দিকে তাকিয়ে বলল, আসলে কালকে যাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হয়েছে সেটা কতটা সত্য সেটা জানতে ওনাকে থানায় নিয়ে যেতে হবে। নীরা পূর্বের মতো ভীতি সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি ধরে রাখবেন? উনি যদি স্বীকার না করে তাহলে আমাকে ধরে রাখবেন? সাদমান কপাল চাপড়ে বলে ওঠে, এই আপনি এত বোকা কেন বলুন তো? আপনাকে কেন ধরে রাখবো? রাখতেই তো পারেন, আপনাদের উপর কোনো ভরসা নেই। ফিক ফিক করে হেসে উঠল বেলা। নীরার বাহুতে ধাক্কা দিয়ে বলল, চলো রেডি করে দেই তোমাকে। ভাইয়া ওকে আবার রেখে যাবেন তাই না? শেষের প্রশ্নটা সাদমানকে উদ্দেশ্য করে বলল বেলা। সাদমান চকিতে বলে উঠল, আমার বাসার ওদিকে একটা বাসা মেয়েদের হোস্টেল টাইপ, ওখানে সিট খালি আছে। আমি ভাবছিলাম ওনাকে ওখানেই তুলে দিব। একটা ছোটোখাটো জবের ব্যবস্থা করে দিলে ওনার আপাতত হয়ে যাবে। বেলা কিছুক্ষণ চুপ থেকে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা আপনি আগে আজকের কাজটা শেষ করুন, তারপর আমাদের কথা হবে। সাদমান মাথা নাড়িয়ে ফোন স্ক্রিনে চোখ রাখে। মৌ এসে চা বিস্কুট দিয়ে পাশে বসে টুকটাক আলাপ করতে থাকে। বেলা নীরাকে রুমে নিয়ে এসে নীরার ব্যাগ থেকে জামা কাপড় বের করতে বলে নীরা বেলার কথা মতো ব্যাগ থেকে কিছু জামা কাপড় বের করলো। বেলা নেড়ে ছেড়ে সেগুলো দেখে মাথা চুলকে বলল, আর কিছু নেই? নীরা 2 পাশে মাথা নেড়ে বলে উঠল, না আমি তো এগুলোই নিয়ে এসেছি শুধু। তুমি আমার ড্রেস পরে যাবে? তোমার ঠিকঠাকই হবে বোধ হয়। বেলার প্রস্তাব মেনে নিতে নীরার কেমন যেন একটা লাগছে। দ্বিধায় পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বেলা কিছু একটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, তুমি আমার ছোট বোনের মতো, তুমি নিলে আমার ভালোই লাগবে। বেলার কথাটা নীরার কানে পৌঁছাতে বুকটা কেঁপে উঠল। বুকে হাত দিয়ে ডোক গিলল সে। বেলার দিকে নজর রেখে বলল, আমাকেও কি বোন বলা যায়? বেলা নীরার কাছে এসে দাঁড়িয়ে পূর্বের ন্যায় মৃদু হেসে বলল, কেন বলা যায় না? আমি বলছি তো।
তুমি সৎ মানে আমি তোমার পাশে আজীবন আছি। হ্যাঁ, আজীবন আছি। তুমি যাও, নিজেকে সঠিক প্রমাণ করে ফিরে এসো। ওয়াহাজ অফিস থেকে 2টার দিকে ফিরে এসেছে। তিনজনে বসে খাওয়া দাওয়া শেষ করে গল্প করছিল। হঠাৎই বেলা উঠে দাঁড়ায়। ওয়াহাজ ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভাইয়া, আমি গতকাল যা যা এনেছি সেগুলো তো আনপ্যাক করা হয়নি। আল্লাহ বাঁচিয়েছে, নষ্ট হওয়ার মতো কিছু নেই ওতে। দাঁড়াও, আমি নিয়ে আসি। বলে বেলা নিজের রুমের দিকে ছুটল। একটা লাগেজ নিয়ে মিনিট খানেকের মাঝেই ফিরে এলো। বিছানার কাছাকাছি এসে হাঁপাতে হাঁপাতে বলল, বিছানার উপর তুলে দাও তো এটা। বেলার কথা মতো ওয়াহাজ বড় লাগেজটা বিছানার উপরে তুলে দিল। বেলা গিয়ে একপাশে বসে লাগেজ থেকে একে একে বিভিন্ন ধরনের জিনিসপত্র বের করে কার কার জন্য কী কী নিয়ে এসেছে সেটা বলছিল। একটা প্যাকেট বের করে মৌর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার বাইকে দিও, সাথে আঙ্কেল আন্টিরগুলোও পাঠিয়ে দিও। মৌ মুচকি হাসি দিয়ে বলে উঠল, আমার ভাইয়াকে আমি কেন দিব? তুমি দিও, রেখে দাও। ওয়াহাজ হাতের গিফটটা নাড়াছাড়া করতে করতে বলল, আজকে ফ্রি আছি, সন্ধ্যায় বের হবি তোরা? অনেক দিন একসাথে বের হওয়া হয় না। মৌ নিজের পাওয়া জিনিসগুলো গুছিয়ে একপাশে রেখে সাহসে বলে উঠল, হ্যাঁ, আমাদের একসাথে বের হওয়া প্রয়োজন। কতগুলো বছর চলে গেল, কত মিস করেছি আগের দিনগুলো। আজ তাহলে বের হওয়া যাক। বেলা সাহসা চাপা স্বরে বলল, নীরা তো এখনও ফিরল না, ওকে নিয়ে যাব না? ও যদি নির্দোষ হয় তাহলে আমাদের সাথে কিছুদিন রাখা যায় না ভাইয়া? ওয়াহাজ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি গতকাল রাত থেকে নীরার বলা অনুযায়ী খোঁজখবর নিয়েছি। যদিও সব পজিটিভ ফিডব্যাক এসেছে, তবুও এক বাসায় রাখা যাবে কি না ভাবছি। বেলার দিকে তাকালো মৌ। বেলার বাবুক দৃষ্টি দেখে বলল, বেলার বিয়ে পর্যন্ত থাকলে থাকুক, সমস্যা নেই, তারপর ওর কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। বেলা মৌর দিকে কৃতজ্ঞতার দৃষ্টি ফেলে বলল, হ্যাঁ থাকুক, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। পাশে থাকা ফোনটা বেজে উঠতে ফোন স্ক্রিনে চোখ চলে গেল মৌয়ের। বেলার ফোন বাজছে। বেলা মৌয়ের দিকে তাকাতে মৌ মুচকি হাসি দিয়ে চোখ সরিয়ে নিল। বেলা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি একটু আসছি। বেলা সোজা নিজের রুমে এসেছে। ফোনটা তখনও বাজছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বরাট পুরুষালী গলায় ফারাজ বলে উঠল, আসসালামু আলাইকুম হবু বউ। বেলাও ফারাজের টনিক কৌতুকের স্বরে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম হবু বর। ফারাজ মজার স্বরে আবারও বলে, হুম। এপাশ থেকে বেলাও ফারাজকে ভেঙ্গিয়ে বলে, হুম, আমাকে নকল করছেন না? আমাকে নকল করছেন? বেলার উল্টো বলা কথা থামছে না দেখে ফারাজ মুচকি হাসল। আই লাভ ইউ আজিহা, আই লাভ ইউ আজিহা, আই লাভ ইউ। আই থেমে গেল বেলা। গভীর কণ্ঠে বলে উঠল, কি চাই? কল করেছেন কেন? বেলার প্রশ্নের উত্তর না দিয়ে বলে উঠল, কপি করলেন না কেন আমাকে? বেলা মুখ বাঁকিয়ে বলল, আমার ইচ্ছে। কল করেছেন কেন সেটা বলেন। ফারাজ আবার স্বাভাবিকভাবেই বলল, আম্মা বাবা বিয়ের কথা বলতে যেতে চাইছে, আপনার কোনো আপত্তি আছে? বেলার লজ্জা লাগছে এবার। বিয়ের কথা এভাবে খোলামেলাভাবে মেয়ের সাথে কেউ বলে নাকি? বেলাকে চুপ থাকতে দেখে আবারও ফারাজের কণ্ঠস্বর বেশি এলো, কিছু বলছেন না যে? বুড়ো হয়ে যাচ্ছি আমি। আরেকটু হলে কি হবে? মানে আরও অপেক্ষা করতে বলছেন? বললে কি অপেক্ষা করবেন? না মানে বিয়েটা এবার করে নিলে কি হতো না? কেন আমার জন্য অপেক্ষা করবেন না? করব। কতদিন অপেক্ষা করতে হবে? ফাঁসিয়ে দিয়েছেন আপনি আমাকে। ফেসে থাকেন তাহলে। আর কত? কি কত? এভাবে ঘুরাবেন আর কতদিন? আপনি যতদিন অপেক্ষা করতে চাইবেন ঠিক ততদিন। যদি আজই বিয়ে করতে চাই তবে আজই আমাদের বিয়ে। বেলার কথায় নড়ে চড়ে বসলো ফারাজ। হেসে বলল, ভেবে বলছেন তো? বেলাও চকিতে জবাব দিল, বাবা বাবির এত কিছু নেই। আপনি আমাকে ভালোবাসেন মানে আমি আপনার হতে সদা প্রস্তুত স্যার। বেলা ওয়ার্ড্রপ থেকে দুটো শাড়ি বের করে বিছানার উপরে রাখলো। কে কোনটা পরবে ঠিক করতে পারছে না। শাড়ি পরার বিষয়টা যদিও বেলা নীরাকে এখনও জানায়নি, মৌকে একটা শাড়ি বের করে দিয়ে এসেছে পরার জন্য। রুমে এসে নিজের জন্য এবং নীরার জন্য শাড়ি বের করেছে। কয়েক মিনিট আগেই নীরাকে ওয়াশরুমে পাঠিয়েছে সে। বিকেলের দিকে সাদমান এসে নীরাকে দিয়ে গিয়েছে। সব ঝামেলা মিটে যাওয়ায় বেলা আর ওয়াহাজ মিলে সাদমানকে জানিয়ে দিয়েছে নীরার দায়িত্ব আজ থেকে তাদের। ওয়াহাজ তো বলেই ফেলেছে, নিজের বোনকে ছাড়া জীবনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে। নিজের বোনের সাথে সাথে আরেকটা বোনও না হয় আরও কিছু সময় সাথেই থাকুক। ওয়াহাজের সিদ্ধান্তে মৌ অমত করেনি। সে জানে ওয়াহাজ শক্ত প্রকৃতির হলেও সে মানুষকে ভালোবাসতে জানে। যতটুকু ভালোবাসা সে স্ত্রী হিসেবে ওয়াহাজের কাছে আশা করেছিল তার চেয়ে অনেক বেশি সে পেয়েছে এবং পাচ্ছে।
খট করে ওয়াশরুমে দরজা খোলা শব্দ পেতে বেলা সেদিকে তাকালো। বেলাকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসলো নীরা। এগিয়ে এসে সামনেটাতে দাঁড়ালো সে। বেলা সিরিয়াস ভঙ্গিতে নীরার দিকে তাকিয়ে বলল, দেখো তো কোন শাড়িটা পছন্দ হয়। নীরা বিছানায় ফেলে রাখা শাড়িটার দিকে তাকালো। ঠোঁটে শাহাদাত আঙ্গুল নাড়াছাড়া করতে করতে বলল, ডান দিকে শাড়িটা বেশি সুন্দর। শাড়ি পরবেন আজ? সুন্দর লাগবে আপনাকে। নীরা বিছানা থেকে ডান পাশে শাড়িটা নিয়ে নেড়ে ছেড়ে বলল, এই রঙটা তোমার উপর খুব চমকাবে, এটা তুমি পরবে। নীরা বেশ আশ্চর্য হলো। সেরা জিনিসটা নিজের জন্য না রেখে নীরার দিকে বাড়িয়ে দেওয়া বেশ অবাকই হলো। কপালে বাঁশ পড়ল তার। এই শাড়ি আমি পরবো? আমি কেন পরবো এটা? এত দামি শাড়ি আমি পরবো না আপু। বেলা শাড়িটা নীরার হাতে গুজে দিয়ে বলল, আপু বলছো না, বড় আপুর কথা রাখতে হয়। আমি এটা তোমাকে পরার জন্য দিচ্ছি, মানে তুমি এটা পরে আমাদের সাথে বের হবে। বৌমনিও শাড়ি পরবে। নীরা উৎসুক নয়নে চাইল, বৌমনি? আরে আমার ভাবি। বৌমনি ভাবি দুটোই বলি। আচ্ছা, আমার ছোট কাকার বউকে বৌমনি বলতাম। আচ্ছা ছাড়ো ওসব, এখন নাও শাড়িটা পরে নাও। বাইয়া বাহিরে গেছে, এখনই হয়তো চলে আসবে। নীরাকে সব কিছু দেখিয়ে দিয়ে বিছানায় রাখা শাড়িটা নিয়ে পাশের রুমটা চলে আসলো বেলা। অন্তত এখান থেকে শাড়িটা পরে কাজে গিয়ে রাখলে ভালো হবে, না হলে তার বাইতে হয়তো এখনই এসে তাড়াহুড়ো শুরু করে দিবে, আর শাড়ি পরা হবে না তখন। হঠাৎই কিছু একটা মনে হতে নিজের রুমের দরজা আবারও ফিরে গিয়ে কড়া নাড়ল। ভিতর থেকে নীরা নিজের শরীরে শাড়িটা জড়িয়ে নিয়ে দরজা খুলে হালকা একটু পাক করে বাহিরে তাকায়। বেলাকে দেখে জিজ্ঞাসা চোখে তাকাতে বেলা বলল, ওয়ারড্রপের শাড়িগুলো যেখানে আছে ওখানটায় আলাদা একটা সবুজ রঙের শাড়ি রাখা আছে, এটা আলমারিতে রেখে দাও, ওটা ওয়ারড্রপ আটকানো হয়নি। নীরা বেলার হাত থেকে শাড়িটা নিয়ে সোজা ওয়ারড্রপের দিকে চলে গেল। হাতের শাড়িটা ভিতরে রেখে গাঢ় সবুজ রঙের শাড়িটা খুঁজে বের করে শাড়িতে হাত বুলিয়ে বলে উঠল, কি সুন্দর শাড়িটা। নীরার গলা শুনে বেলা বাহির থেকে বলে উঠল, পেয়েছো শাড়িটা? নীরা জলদি জলদি দরজার দিকে এগিয়ে এলো। বেলার দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এটা? বেলা মৃদু হেসে উপর নিচ মাথা নাড়ল। এই শাড়িটাই চাইছিল সে। নীরা বলল, শাড়িটা দারুণ, আপনার পছন্দের তারিফ করতে হয়। এটা আমার পছন্দ নয়। এ আমিটাকে যে অতীত ভুলে ভালোবাসলো, আমাকে পেতে যে গুনে গুনে 4টা বছর অপেক্ষা করলো, এই শাড়িটা তারই পছন্দের। বেলা শাড়িটা নীরার হাত থেকে নিয়ে বুকে জড়ালো, শ্বাস প্রশস্ত করে শাড়িটার ঘ্রাণ নিল। প্রায় প্রতিদিন একবার করে বের করে দেখত, কিন্তু বাজ এখনও ভাঙেনি সে। শাড়িটা ফারাজের কথা মনে করিয়ে দিত, তার জন্য কেউ চাতক পাখির মতো অপেক্ষায় আছে সেটাও মনে করিয়ে দিত। বেলা শাড়িটা পরে এসে আয়নার সামনে দাঁড়ায়। তৎক্ষণাৎই মৌ এসে দরজায় নক করলো। বেলা ভিতর থেকে বলে উঠল, এসো ভিতরে। মৌ ভিতরে এসে বেলাকে সবুজ শাড়িতে দেখে বাবুক ভঙ্গিতে বলল, এটা বাইয়া দিয়েছিল? বেলা মুচকি হেসে মাথা জাকিয়ে বলল, ইয়েস, এটা আপনার বাইয়া দিয়েছিল। মৌ হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো। বলে উঠল, তোমার আর আমার সম্পর্ক কিন্তু সেম সেম, বাট ডিফারেন্ট। দূর, শোনো না, নো মানি নো হানি, গুড বয়েজ গোজ টু হেভেন, ব্যাড বয়েজ গোজ টু ব্যাংকক। মৌ মেয়েকে রাগ দেখে মুখটা গোমরা করে ফেলল। বেলা হাসতে হাসতে বলল, আর বলো বলো, কয়েকদিন ধরে এটাই সামনে আসছে শুধু, তাই বলে ফেলেছি। মুখ গম্ভীর স্বরে বলে উঠল, ননদ হতে যাচ্ছি আমি তোমার, আমার সাথে ভেবেচিন্তে কথা বলবে, আমার ভাইয়ের একমাত্র বোন আমি। বেলা মিথ্যে মিথ্যে কাশি দিয়ে উঠল, তুমি কোনোদিনও ভেবেচিন্তে কথা বলেছ আমার সাথে? আর তুমি আমার ননদ হবে, আর আমি ননদ হয়ে বসে আছি 4 বছর আগে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমিও আমার ভাইয়ের একমাত্র বোন। মৌ মুখ বাঁকিয়ে বলল, তুমি লস করেছ, তুমি রায়বাগানই হতে পারোনি। নীরা ততক্ষণে নিজেকে গোছগাছ করে তাদের সামনে এসে দাঁড়ালো। খুঁতখুঁতে স্বভাবে বলল, কেমন লাগছে আমাকে? আমার শাড়ি পরতে লজ্জা লাগে খুব, কেমন করে তাকিয়ে থাকবে সবাই। বেলার মৌ একসাথেই হেসে ওঠে। বেলা হাসতে হাসতে বলে, শাড়িতে উল্টো করে পরেছ, নিচের পাড় উপরে আসবে, চলো পরিয়ে দেই আমি। নীরাকে রেডি করে নীরাকে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো বেলা। নীরার কাঁধে নিজের চিবুক রেখে বলল, কত সুন্দর লাগছে আমার বোনটাকে, এত সুন্দর মেয়ের দিক থেকে চোখ ফেরানো যায় নাকি? মৌ নিজের রুমে বসে বসে ওদের দুজনের জন্য অপেক্ষা করছিল। কলম বেল বাজতেই উঠবে তখনই বেলা জোরে বলে উঠল, আমি খুলে দিচ্ছি দরজা। মৌ আর না উঠে বসে আছে। বেলা গিয়ে দরজা খুলে সাদমানকে দেখে একটু অবাকই হলো। বুকে হাত গুজে সিনিয়র ভঙ্গিতে মাথা উঁচু নিচু করে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি চলছে আপনার মনে? কাউকে মন দিয়েছেন নাকি? কেমন যেন গন্ধ পাচ্ছি আমি। সাদমান গলা খাঁকড়ি দিল। নিজেকে স্বাভাবিক করে বলল, নীরার ফোন রাস্তায় পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে গিয়েছিল, ওটা দোকানে দেওয়া হয়েছিল, বাসায় যাচ্ছিলাম তাই ভাবলাম দিয়েই যাই। নম্বর রেখেছেন? সাদমান জিজ্ঞাসা চোখে বেলার দিকে তাকালো। বলল, কিসের নাম্বার? না মানে পরে আবার আপনাকে কোনো প্রয়োজনে লাগতেই পারে। নীরাকে গিয়ে ফোনটা দিন, আর সম্ভব হলে নাম্বারটিও নেবেন। বেলা রুমটা দেখিয়ে দিবে তখনই পিছনে তাকিয়ে দেখে নীরা ততক্ষণে বাহিরে চলে এসেছে।
সাদমান সেদিকে তাকাতে যেন চোখটা সেখানে বসে গেল। কি অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। দুইবার দেখা হয়েছে এর আগে, গত রাত আর সকাল থেকে বিকেল। এভাবে নীরাকে দেখার সুযোগ পায়নি, ইচ্ছাও করেনি তার। এখন যেন চোখটা আটকেই গেল তার। বেলা সাদমানের দিকে তাকিয়ে শব্দ করতে সাদমান হকচকে ওঠে। বেলার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এটা ওনাকে দিয়ে দিবেন, আমি আসছি, ভালো থাকবেন। সাদমান এক মুহূর্তে আর সেখানে ব্যয় না করে তৎক্ষণাতে বেরিয়ে গেল। বেলা ঠোঁট টিপে হেসে নীরার দিকে এগিয়ে গিয়ে ফোনটা ধরিয়ে দিল। নীরা জানতে চাইল উনি এভাবে চলে গেলেন কেন। আসলে ওনার কাজ আছে, তাই আর দেরি করলো না। রুম থেকে মৌ বলে উঠল, ওয়াজিহা তোমার ভাইয়া আসছে, রেডি তোমরা? বেলা চকিতে বলে উঠল, ইয়েস। ভাইয়ার বউ? চারজনই বেরিয়েছে অনেকক্ষণ। নীরার খুব একটা মন্দ লাগছে না সবার সঙ্গে। বেলা তাকে সবসময় কাছাকাছিই রেখেছে। বেলা এতগুলো দিন পর দেশে ফিরেছে। পরিচিত পুরনো জায়গাগুলো যেন আগের মতোই রয়ে গিয়েছে, যদিও অনেকটা পরিবর্তনও হয়েছে। আজ তারা গাড়ি নিয়ে বের হয়নি। মৌয়ের হাঁটতে ইচ্ছে করছিল বিদায় সবাই হেঁটে নির্দিষ্ট গন্তব্যে আসার সিদ্ধান্ত নেয়। যেহেতু যেখানে আসার কথা ছিল সেটা বাসা থেকে খুব একটা দূরে নয়, তাই কারো কোনো অসুবিধা হয়নি। ফুচকা অর্ডার দিয়ে চারজনে বসেছিল। বেলার ফোনে মেসেজের শব্দ হতে বেলা স্ক্রিনে চোখ বুলিয়ে মুচকি হাসে। ফারাজ আজও এখানে এসেছে, তাকে একটু বাহিরের গেটের দিকে এগিয়ে যেতে বলেছে। বেলা চেয়ে উঠে দাঁড়ালো। ওয়াহাজ মাথা উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, দাঁড়ালি কেন বোন? বেলা আমতা আমতা করে বলল, আসলে ফারাজ এসেছে বলল, গেটের দিকে এগিয়ে যেতে বলল। ওয়াহাজ স্বাভাবিকভাবে বলল, সাবধানে হ্যাঁ, সামনে একটা দল বসে আছে। বেলা মাথা চাকিয়ে মৃদু হেসে বলল, সমস্যা নেই, তোমার বোন বড় হয়েছে ভাইয়া। বেলা বেরিয়ে এলো সেখান থেকে। ফারাজ কল দিচ্ছে। কল কেটে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। বর্ষা পেটটা নজরে আটকে রেখেছে ম্যাম, একটু দাঁড়িয়ে যান না, ভালোভাবে দেখার সুযোগটা করে দিন। বেলা শাড়ি কুচি ধরে বেশ সাবধানে এগিয়ে যাচ্ছিল। এমন কুৎসিত বাক্যগুলো কানে আসতেই দাঁড়িয়ে গেল সে। কোমরের কাপড়টা ইঞ্চিখানেক সরে গিয়েছিল। তৎক্ষণাৎই ঠিক করে নিয়ে আবারও এগিয়ে যেতে লাগলো। ওভাবেই দাঁড়িয়ে থাকতেন একটু। এটুকু পেট যদি নাই দেখা যায় তাহলে শাড়ি পরার মানে কি? আমাদেরও তো একটু দেখার হক আছে, তাই না? চল, শক্ত করে আবার দাঁড়িয়ে গেল বেলা। দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে আবার এগিয়ে যেতে লাগলো। সামনে গিয়ে দাঁড়াতেই দলের একজন গাল ছুলকে বলে উঠল, আমার চোখে সমস্যা নেই, দূরের জিনিসও পরিষ্কার দেখতে পাই, কষ্ট করে কাছে আসতে কেন গেলেন? বেলা সোজা ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো। সোয়াল তখনও শক্ত, চোখ দুটিও রাগে লাল হতে শুরু করেছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। বেলার এই অবস্থা কৌতুক ভেবেই হেসে উড়িয়ে দিতে আরেকবার বলল, কিছু বলবে না পা? নাকি ভালোভাবে কথাটা শেষ করতে পারলো না ছেলেটা। হাতে থাকা ব্যাগটা দিয়ে ডান দিক থেকে ছুড়ে দিল ছেলেটার চোখের দিকে। শব্দ করেই ছেলেটা বাম হাত দিয়ে চোখটা চেপে ধরল। খোলা চোখে বেলার দিকে রক্তিম চোখে তাকালো। বেলা দেরি না করে নিজের ব্যাগটা বাম হাত নিয়ে ব্যাগের ফিতা হাতে পেঁচিয়ে আবারও ছুঁড়ে মারল। সময় না নেয়াতে ছেলেটা কিছু করে উঠতে পারল না। দু হাতে চোখ চেপে ধরে কর্কশ গলায় বলে উঠল, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওরে ধরতে পারছিস না? ধরে রে, গাড়িতে ওঠা, দেমা কাজ সব ভেঙে দিব। চোখ ডলে বেলার দিকে এগিয়ে এসে হিজাবের উপর থেকে চুলের খোপা ধরবে, তখনই পা অর্ধেক ভাঁজ করে হাঁটুটা প্রবল গতিতে উঁচু করে ছেলেটার অন্ডকোষ বরাবর সজোরে লাথি বসিয়ে দিল। ছেলেটা এবার ব্যথায় দু হাত চেপে ধরে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে। পাশে দুইজনের একজন এসে মাটিতে বসে পড়া ছেলেটাকে তুলতে লাগলো। অন্যজন বেলার দিকে তেড়ে আসতে বেলা সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, বয়স হয়েছে, বিয়ে করে নে। একটা বইয়ে কাজ না হলে শান্তি না পেলে 4টা বিয়ে করে নে। 4 দিন 4 জন। আই থিঙ্ক মনটার বাহিরের মেয়েদের দিকে আসবে না। তবুও যদি আসে তাহলে তোদের কুকুরের স্বভাব। কুকুর যেমন রাস্তায় যে স্বভাব দেখায় তোরাও ওরকম করতে চাস, কিন্তু দুঃখের ব্যাপার হলো মেয়ে পাস না। রাস্তায় তো তোদের কোয়ালিটির মেয়ে পাবি না। 500 টাকা খরচ করলে প্রতি রাতে নতুন নতুন শরীর পাবি। এত সুযোগ থাকা সত্ত্বেও কাজে না লাগিয়ে রাস্তায় বের হওয়া মেয়েদের আনকমফোর্টেবল ফিল কেন করাতে আসিস? ও আচ্ছা, টাকা নেই, ভিখারি, টাকা থাকবে এবার কীভাবে? তোদের মতো হাতে ছড়ি পড়া ছেলেদের তো টাকা, ক্যারিয়ার ভালো করার নেশা না জেগে মেয়েদের শরীরের নেশা জাগে। নোংরা মন চোখ তো ফাঁক ফোকর দিয়ে শুধু নারীর প্যাটি দেখে, বুকের গড়ন দেখে, নিতম্ব দেখে। তোদের এই জেনারেশন থেকে কুকুরের স্বভাব তোদের ছোট ভাই আর ছেলেরাও পাবে। ছেলেটার আগে কটমট করে বেলাকে দেখছে। বেলা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আরেকটা স্বর বসিয়ে দিল। দমকে সুরে বলে উঠল, চোখ নামিয়ে কথা বল, এভাবে আমার দিকে তাকাবি না। 5 বছর আগে একজনের অবস্থা খারাপ করেছিলাম, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল সে। 18 বছর আগে গোড়া পড়ে কেটে দিয়েছিলাম। এসবে আমার হাত বা আমার মন কাঁচা নয়। আমাকে আর 5টা মেয়ের মতো সহজ ভেবে ভুল করিস না। এই তোদের মা শাড়ি পরে না, কোমর বের হলে কি এভাবেই দেখিস? নারী নরম হলে তুলোর মতোই নরম হয়।
আর কঠোর হলে বেলা হয়। আমি বেলা, আমি রূপে তুলো, গুণে পাথর। যখন যেটা প্রয়োজন তার চেয়ে বেশি আমি দেখাতে পারি। এরপর থেকে তোরা যদি একটা বার আমার চোখে খারাপভাবে উপস্থিত হয়েছিস তাহলে একদম ফা কেটে হাতে ধরিয়ে দিব। না পারবি হাঁটতে, আর না থাকবে মেয়েদের উত্ত্যক্ত করার সাহস। চোখ বন্ধ করে শ্বাস প্রলম্বিত করলো বেলা। চোখ খুলে তিনজনের দিকে পরপর দৃষ্টি রেখে বলল, বিনাশিনী থেকে প্রণয়নী হয়ে ওঠা নারীকে আবার বিনাশিনী রূপে দেখার আবদার করলে বিনাশ হয়ে যেতে হবে। চারপাশে মানুষজন জড়ো হতে শুরু করেছে। হইচই শুনে ওয়াহাজ সহ তিনজনে এগিয়ে এসেছিল। বিট্রের সামনের দিকে এসে বেলার কর্মকাণ্ড দেখছিল। মো বারবার এগিয়ে গিয়ে বেলাকে থামাতে বলল, ওয়াহাজ কিছুতেই যায়নি। উল্টো তাতে চুপ করিয়ে রেখেছিল। বলেছিল, আমি জানি আমার বোন কি করতে পারে আর কখনো আমাকে প্রয়োজন। ওয়াজিহার এখন কাউকে প্রয়োজন নেই। সে 10 বছর বয়সের রূপটা মাঝে মাঝে সামনে আনে। মো অবাক হয়ে জানতে চেয়েছিল, 10 বছর বয়সের রূপ মানে? ওয়াহাজ মোয়ের প্রশ্ন উত্তর না দিয়ে বেলাকে দেখে যেতে বলেছিল। অপর দিক থেকে ফারাজ একাই ভিতরে আসছিল বেলা দেরি হচ্ছে বলে। ওয়াহাজ সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনকে দেখছিল। ফারাজ সামনের দিকে আসতেই ছুটবে বেলার দিকে, তখনই ওয়াহাজ নিজেও ফারাজকে থামিয়ে দিল। বেলার হুঁশ ফিরতে চারপাশে ভিড় দেখে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কয়েকজন এসে কিছুক্ষণের মধ্যে জায়গাটা পাকা করে ফেলল। ফারাজ হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বেলাকে উদ্দেশ্য করে বলে উঠল, ঠিক আছেন তো আপনি? বেলা মৃদু কণ্ঠে বলল, কেমন দেখেছেন? আমি আসতে চাচ্ছিলাম, ওয়াহাজ ভাইয়া আমাকে থামিয়ে দিয়েছিল। প্রয়োজন হলে আপনার সাথে ভাইয়াও আসতো। তেমন কিছুই হয়নি, চলুন বসা যাক। ফারাজ মাথা চুলকে বলল, আম্মা আপনাকে নিয়ে যেতে বলল। বেলা ইতস্ত গলায় বলল, এখন আপনাদের বাড়িতে? দাঁড়ান, মৌকেও বলি, সবাই মিলে তাহলে যাওয়া যাক। বলে দেখুন, নীরাও আছে ওখানে, ও আমাদের সাথেই থাকবে এখন থেকে। আপনি তো খুব বেশি দিন থাকছেন না ওখানে। বেলার কিছুই বলল না। সে বুঝেছে ফারাজ কোন দিকে কথাটা টানতে চাইছে। কথা যেদিকে যাক না কেন এই লোক সেই কথার গতিপথ পরিবর্তন করে বিয়ের দিকেই নিয়ে যাবে। পুরুষ মানুষের এই একটা স্বভাব। গাড়ি এসে ফারাজের বাড়ির সামনে থামলো। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মোয়ের আশা হচ্ছিল না এই বাড়িতে। বেলার মারফতে আশাও হয়ে গেল। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ল। নীরা নিজেও বেলার সাথে সাথে গাড়ি থেকে নেমে বাহিরে এসে দাঁড়ালো। চারপাশটা দেখতে শুরু করলো। ওয়াহাজ আর মৌ উপরতলায় যেতে শুরু করলো। মৌ যেতে যেতে নীরাকেও সাথে ডেকে নিল। বেলা গেটের পাশে 4.5 বছর আগের পুরনো মুখটা দেখে ঠায় দাঁড়িয়ে রইল। ফারাজ বেলার জন্য গাড়ির পাশেই দাঁড়িয়ে থাকলো। গেটের দিকে এগিয়ে যেতে থাকলে দারোয়ানও ইতস্ত করতে করতে সামনের দিকে এগিয়ে আসলো। সামনে এসে দাঁড়াতেই বেলা বলে উঠল, কেমন আছেন চাচা? আমাকে চিনতে পেরেছেন? লোকটা বাহুর উল্টো পাশ দিয়ে চোখের কোনা মুছে নিল। আহ্লাদিত গলায় বলে উঠল, আমারে মনে রাখছেন আম্মা? ওয়াহাজ জামাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হয় বাড়িতে, কিন্তু আপনারে দেখি না অনেক দিন। জামাইরে জিজ্ঞেস করলেই বলতো আপনি ভালো আছেন, তাড়াতাড়ি চলে আসবেন। বেলা মৃদু হাসলো, বাহুতে হাত দিয়ে বলল, শরীর ভালো আছে তো আপনার? এই শীতে গরম পোশাক কই? এটাই কি শীত যায়? রফিক চাচা সরস দৃষ্টিতে বেলাকে দেখল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার সব আছে আম্মা, ফারাজ বাবা কিনে দিছে সেদিন। আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন তো। মৌ আম্মা যাওয়ার পর বাড়িটা কেমন হইয়া গেছে, তাড়াতাড়ি চলে আসেন আপনিও। বেলা ফারাজের দিকে তাকালো। ফারাজ তখনও বেলাকে দেখছে। বেলা রফিক চাচার কথার পিছনে আর কোনো কথা না বলে পূর্বের ন্যায় ঠোঁটে হাসি রেখে বলল, নিজের যত্ন নেবেন চাচা। দুজন পাশাপাশি শুনে দিয়ে উঠছিল। ফারাজ বেলাকে চুপচাপ দেখে বলে উঠল, আপনার কি মন খারাপ? বেলা মাথা নিচে করে হাসছিল। সেভাবে এক ধাপ করে করে উপরে উঠতে থাকলো। মন খারাপ করব না? কেন মন খারাপ করেছেন? আমি কোন শাড়িটা পরেছি আপনি খেয়ালই তো করলেন না। করেছি তো। কিছু বললেন না যে? তাহলে যেটা বলতে চাই সেটা এত মানুষের মধ্যে কি বলা যায়? সামান্য প্রশংসা তো করতে পারতেন। কিভাবে প্রশংসা করতে হবে, কেমন লাগছে সেটাও বলতে পারতেন। আমি তো শুধু ভালোবাসি বলতে চাই। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মেঘ বিয়োগের মৌসুম। এটা সিজন 2। এই গল্পটির সিজন 2 এর এটা প্রথম পর্ব। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।